নমস্কার বন্ধুরা, তো আরও একটি PYQ নিয়ে আজকে আমরা উপস্থিত হলাম এবং আজকে WB সেট 2024-এর যে ম্যাক্রো ইকোনমিক্সের কোশ্চেনগুলি এসেছিল সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে আমাদের টপিকের মধ্যে চলে যাই। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে একটা মানির ডিমান্ড ফাংশন রয়েছে, এখানে দেখুন MD/P। তো MD/P মানে রিয়েল মানি ডিমান্ড ফাংশন। পি দেওয়া রয়েছে, ওয়াই দেওয়া রয়েছে, আর রয়েছে, এবং জানতে চেয়েছে যে ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি। তাহলে এই ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি কি সেইটা আমাদেরকে আগে জানতে হবে। তো এই ভেলোসিটি অফ মানি বা ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি সেটার মানেটাই হচ্ছে যে কত ফাস্ট আমার মানিটা ইকোনমির মধ্যে সার্কুলেট হয়ে যাচ্ছে। আমি যে মানি সাপ্লাই করছি কতটা সে ইকোনমির মধ্যে তাড়াতাড়ি সাপ্লাই হচ্ছে। এবং এটা আমরা কিভাবে মেজার করি না, ভি ইজিক্যাল টু পি ইন্টু ওয়াই, প্রাইস লেভেল ইন্টু ইনকাম বাই এমডি। বা এটাকে যদি আমি এরকম লিখতে পারি, ওয়াই বাই এমডি বাই পি, মানে ইনকাম বাই আমার কি হচ্ছে রিয়েল মানি ডিমান্ড, MD/P। তো এইটাই বের করতে বলেছে। তাহলে দেখুন MD/P তাহলে কত হচ্ছে, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি, 1000 প্লাস 0.2 ইন্টু ওয়াই। তাহলে 1000 প্লাস 0.2 ইন্টু ওয়াই কত দেওয়া রয়েছে আপনার 2000 মাইনাস 1000 ইন্টু আর কত 0.1, 1000 ইন্টু 0.1। তাহলে এটাকে সহজভাবে হিসাব করি, 1000 প্লাস 0.2-র সাথে 2000 গুণ করলে কি হচ্ছে 2 to 4 হয়ে যাচ্ছে, আর একটা জিরো কমে যাবে, তাহলে 400 মাইনাস 0.1-এর সাথে 1000 গুণ আছে, তাহলে একটা জিরো কমে যাবে 100। তাহলে 1000 প্লাস 400 মাইনাস 100, তাহলে কত হচ্ছে 1300 MD/P। আর ওয়াই কত 2000। তাহলে এইটা যদি আমরা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, উপরে আমার চলে যাচ্ছে ওয়াই 2000, নিচে হচ্ছে 1300, দুটো জিরো কাটুন 20/13। এবার যদি অপশানগুলো দেখি 13/20, অপশান নম্বর বি 20/13 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে আমি যদি জানি যে মানি ডিমান্ড ফাংশনটা কি, তাহলে কিন্তু আমি এটার উত্তর দিতে পারবো। এবং মানি ডিমান্ড ফাংশনের সাথে কি জানতে হবে, ভেলোসিটি অফ মানি জানতে হবে। তাহলে ভেলোসিটি অফ মানি আমরা কি জানলাম, ইনকাম বাই রিয়েল মানি ডিমান্ড, সেখান থেকে আমরা সহজে বের করতে পারি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এখানে রয়েছে যে ইন দ্য সিম্পল কেইনসিয়ান মডেলে ইনক্রিজ ইন দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট, মানে কি হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ছে, ইজ অ্যাকম্পানিয়েড বাই রিডাকশান ইন দ্য প্রোপেনসিটি টু সেভ। তার সাথে কি হচ্ছে প্রোপেনসিটি টু সেভ রিডাকশান হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই যে এর কম্বাইন এফেক্ট কি হবে, তাহলে একদিকে কি আছে ইনভেস্টমেন্ট লেভেল অফ ইনভেস্টমেন্ট বাড়ছে, আবার প্রোপেনসিটি টু সেভ রিডাকশান হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এর কম্বাইন এফেক্ট কি হবে সেইটা আমাদেরকে জানতে চেয়েছে। বলছে অ্যান ইনক্রিজ ইন দ্য লেভেল অফ সেভিং অ্যান্ড আউটপুট, সেভিং আউটপুট বাড়বে, অ্যান ইনক্রিজ ইন লেভেল অফ সেভিং বাট রিডাকশান ইন সেভিং বাড়ছে, আউটপুট কমছে। এখানে দুটোই বাড়ছিল। সিতে বলছে আইদার রিডাকশান অর রাইজ ইন সেভিং, অর্থাৎ সেভিংয়ে কী হচ্ছে আমরা বলতে পারবো না, বাট ডেফিনাইট রাইজ ইন আউটপুট, কিন্তু আউটপুট অবশ্যই বাড়বে। আর ডিতে বলা আছে রিডাকশান ইন সেভিংস বাট অ্যান ইনক্রিজ ইন আউটপুট, সেভিংস কমে যাচ্ছে কিন্তু আউটপুট বাড়ছে। তো এইগুলো হচ্ছে অপশান। তাহলে ঘটনাটা কি আমরা একটু জানতে হবে, যে সিম্পল কেইনসিয়ান মডেলে আমরা কি জানি, ওয়াই ইজিক্যাল টু সি প্লাস আই, কনজামশান প্লাস ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে সরল ব্যাপার, এবং যেখানকার কনজামশানটা কি সি ইজিক্যাল টু এ প্লাস বি ওয়াই, যেখানে বিটা হচ্ছে কি মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম,
আর সেভিং ফাংশন কি হচ্ছে, এস ইজিক্যাল টু মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়াই, যেখানে ওয়ান মাইনাস বিটা কি মার্জিনাল প্রপানসিটি টু সেভ। ঠিক উল্টোটা, কনজামশান প্লাস ইনভেস্টমেন্ট মিলে ওয়াই হচ্ছে। তাহলে কি ঘটছে দেখুন, এক হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ছে, ডেল ওয়াই চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি হতে পারে, এই যে ওয়াই যদি বাড়ে তাহলে ডেফিনেটলি কি বাড়বে, কনজামশান বাড়বে এবং কি হচ্ছে ইনকামও বাড়ছে। ঠিক আছে, তাহলে আই যদি বাড়ে তাহলে কি হবে, ওয়াইও কিন্তু বাড়বে। ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট কি হবে, ওয়াইকে বাড়িয়ে দেবে। কিন্তু কি দেখা যাবে, রিডাকশান ইন প্রপানসিটি টু সেভ, তাহলে ডেল এমপিএস কি হয়ে যাচ্ছে, লেস দেন জিরো। তাহলে ডেল এমপিএস লেস দেন জিরো হলে ডেল এমপিসি কি হবে, বেড়ে যাবে। তাহলে দেখুন একদিকে আয়ের মধ্য দিয়ে ওয়াই বাড়ছে, আবার যেহেতু আমার এমপিএস বা মার্জিনাল প্রপানসিটি টু সেভিং কমে যাচ্ছে, তার মধ্য দিয়ে কী হয়ে যাচ্ছে, আমার বি অর্থাৎ এমপিসি সে বেড়ে যাচ্ছে। সে বাড়ার সাথে সাথে আমার কী বাড়ছে, সিও বেড়ে যাচ্ছে। তাহলে সিও বাড়ছে আবার আইও বাড়ছে, তাহলে ওয়াই কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। কিন্তু এস বাড়বে কি না সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো না, আমরা সিদ্ধান্তে আসতে পারবো না। সেটা নির্ভর করছে যে আমার ডেল এমপিএস কতটা কমলো এবং এই যে এর ভ্যালুটি রয়েছে, যে ফিক্সড যে কনজামশান রয়েছে যেটা ইনকামের উপর নির্ভর করে না, মিনিমাম যে কনজামশান আমরা বলি এ, তার উপরেও নির্ভর করছে। তাহলে আমরা কি করতে পারছি না, সিদ্ধান্তে আসতে পারছি না। এই যে দেখুন ইনভেস্টমেন্ট ইনক্রিজ করলে অটোমেটিক্যালি মাল্টিপ্লায়ার এফেক্ট ডিমান্ডের মধ্য দিয়ে ওয়াইতে পড়ছে। এমপিএস ইনক্রিজ করলে, এমপিএস কমে গেলে, ডিক্রিজের কথা বলেছে, কমে গেলে এখানে কি হচ্ছে, এখানেও মাল্টিপ্লায়ার এফেক্টের মধ্য দিয়ে লার্জার আউটপুট পাচ্ছে, তাহলে ওয়াই অবশ্যই ইনক্রিজ করবে। কিন্তু সেভিংসটা কী হতে পারে, মে রাইজ অর ফল, কমতেও পারে আবার বাড়তেও পারে, কারণ এখানে দুটো অপোজিং ফোর্সেস রয়েছে। ওয়ান মাইনাস বি যেহেতু কমে যাচ্ছে, তাহলে ওয়ান মাইনাস বি যেহেতু কমছে তাহলে সেভিং কি হবে, কমবে। আবার ওয়াই যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু একটা অপোজিট ফোর্স কাজ করছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, অপশান সি, যে হয় সেভিং বাড়বে বা কমবে কিন্তু ডেফিনিট কি না আমার আউটপুটটা বাড়বে অবশ্যই। ফলে এটা হলো এই কোশ্চেনটা, এভাবে অ্যান্সার করতে হবে। কোশ্চেন নাম্বার 16-এ কী বলা আছে, অ্যান ইনক্রিজ ইন মানি সাপ্লাই হ্যাজ এ স্মল এফেক্ট আপন ইকুইলিব্রিয়াম আউটপুট। কি বলেছে, মানি সাপ্লাই আমি বাড়িয়েছি কিন্তু আউটপুটে আমি কি দেখতে পাচ্ছি, স্মল এফেক্ট দেখতে পাচ্ছি, এফেক্টটা কম, যতটা আমি মানি সাপ্লাই বাড়িয়েছি ঠিক ততটা এফেক্ট হচ্ছে না। তাহলে কি হতে পারে, দ্য ডিমান্ড ফর মানি অ্যান্ড ইনভেস্টমেন্ট স্পেন্ডিং ইজ ইন্টারেস্ট ইনসেনসিটিভ, মানে মানি ডিমান্ড আবার ইনভেস্টমেন্ট স্পেন্ডিং এই দুটো ইন্টারেস্টের সাথে ইনসেনসিটিভ, মানে কম সেন্সিটিভ, অর্থাৎ যতটা ইন্টারেস্ট রেট বাড়ছে বা কমছে সেই অনুযায়ী মানি ডিমান্ড বা ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাড়ছে না কমছে না। বিতে বলা আছে দ্য ডিমান্ড ফর মানি অ্যান্ড ইনভেস্টমেন্ট স্পেন্ডিং ইজ ইন্টারেস্ট সেন্সিটিভ, বলছে দুটোই সেন্সিটিভ। সিতে বলা আছে দ্য ডিমান্ড ফর মানি ইজ ইন্টারেস্ট সেন্সিটিভ, ডিমান্ড ফর মানি ইন্টারেস্ট সেন্সিটিভ এবং ইনভেস্টমেন্ট স্পেন্ডিং হচ্ছে ইন্টারেস্ট ইনসেন্সিটিভ। ডিতে বলছে দ্য ডিমান্ড ফর মানি ইজ ইন্টারেস্ট ইনসেন্সিটিভ কিন্তু ইনভেস্টমেন্টটা কি সেন্সিটিভ। তাহলে এর আসল ঘটনাটা কি, তো এইখানে আমরা যে আইএসএলএম
ফ্রেমওয়ার্কে চলে এসেছি। সেই আইএসএলএম ফ্রেমওয়ার্কে যদি দেখি, এটা হচ্ছে অপশান এ। কি বলছে না, দুটোই ইনসেনসিটিভ। তাহলে আমি মানি ডিমান্ড, মানি সাপ্লাই আমি বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে ঘটনাটা, কতটা আমার আউটপুট বাড়ছে। এটা অপশান নাম্বার বি, দুটোই সেন্সিটিভ, দেখুন ফ্ল্যাটার। আর এটা হচ্ছে অপশান নাম্বার সি, আমার আইএসটা কি স্টিফার, কিন্তু এলএমটা কি ফ্ল্যাটার। আর হচ্ছে এটা অপশান নাম্বার ডি, এখানে কি রয়েছে না, আমার আইএসটা ফ্ল্যাটার, কিন্তু এলএমটা হচ্ছে কি স্টিফার। তো এই হচ্ছে সবগুলো অপশানকে আমি যদি সাজাই, তাহলে দেখুন এখানে আমরা যদি দেখি যে আমার আউটপুট বাড়বে কি বাড়বে না, সেটা কার উপর নির্ভর করছে। আমি মানি সাপ্লাই বাড়াচ্ছি সব জায়গাতেই বাড়াচ্ছি, তাহলে আমার আউটপুট বাড়বে কি বাড়বে না সেটা নির্ভর করেছে, বা কতটা বাড়বে সেটা নির্ভর করে আছে কিন্তু টোটালি আইএসের উপর, অর্থাৎ ইনভেস্টমেন্ট স্পেন্ডিং সেন্সিটিভিটির উপর নির্ভর করে আছে। ফলে অপশান নাম্বার সিটা যদি দেখি, ডিমান্ড ফর মানি ইজ ইন্টারেস্ট সেন্সিটিভ, ইনভেস্টমেন্ট স্পেন্ডিং ইজ ইন্টারেস্ট ইনসেন্সিটিভ। অর্থাৎ মানি ডিমান্ড ফাংশন ইন্টারেস্ট সেন্সিটিভ হোক বা না হোক, ইনভেস্টমেন্ট স্পেন্ডিং যদি ইন্টারেস্ট ইনসেন্সিটিভ হয়, তাহলে কিন্তু আমি কি দেখব, স্মলার আউটপুট এফেক্ট দেখতে পাবো। অর্থাৎ যতটা আমি মানি সাপ্লাই বাড়াচ্ছি, ততটা আমি আউটপুট দেখতে পাচ্ছি না। সেই কারণে অপশান সিটা কি হয়ে যাচ্ছে, সঠিক হয়ে যাচ্ছে, যে আমার ইন্টারেস্টটা যদি সেন্সিটিভও হয়, সেখানে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং যদি ইন্টারেস্ট ইনসেন্সিটিভ হয়ে যায়, তাহলে কিন্তু আমি স্মল আউটপুট এফেক্ট দেখতে পাবো। তাহলে অপশান নাম্বার সি হবে এর সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17-এ কি বলা হচ্ছে, বাউমুলের থিওরি অফ ট্রানজাকশন ডিমান্ড অফ মানি, বাউমুলস থিওরি অফ ট্রানজাকশন ডিমান্ড ফর মানি। এখানে মানি ডিমান্ডকে কি বলা হয়েছে, অ্যান ইনক্রিজিং ফাংশন অফ বন্ড সাপ্লাই ব্রোকারেজ ফি অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ মানি ট্রানজাকশন মানি ডিমান্ড কার না, ইনক্রিজিং ফাংশন, বন্ড সাপ্লাইয়েরও ইনক্রিজিং ফাংশন, ব্রোকারেজ ফি এরও ইনক্রিজিং ফাংশন, রেট অফ ইন্টারেস্টেরও ইনক্রিজিং ফাংশন। এখানে এ ডিক্রিজিং ফাংশন অফ নমিনাল জিডিপি, রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এদের সাথে নেগেটিভ রিলেশন, ইনক্রিজিং ফাংশন অফ ব্রোকারেজ ফির সাথে পজিটিভ রিলেশন। সিতে বলা আছে ডিক্রিজিং ফাংশন অফ রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড ইনক্রিজিং ফাংশন অফ নমিনাল জিডিপি অ্যান্ড ব্রোকারেজ ফি। আর ডিতে বলা আছে ডিক্রিজিং ফাংশন অফ বন্ড সাপ্লাই, রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ বন্ড সাপ্লাই এবং আরআইয়ের সাথে নেগেটিভ রিলেশন, কিন্তু ব্রোকারেজ ফির সাথে পজিটিভ রিলেশন। তো বাউমুলের ট্রানজাকশন থিওরি কি বলেছিল, সেইটা যদি একটু আমরা আলোকপাত করি। তো এই যে বলছেন যে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি এম ইজ ইকুয়াল টু কি রুট ওভার অফ 2BY/I। ওয়াই কি নমিনাল জিডিপি, বি হচ্ছে ব্রোকারেজ ফি, আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট। অর্থাৎ বাউমুলের থিওরি অনুযায়ী ট্রানজাকশন ডিমান্ড ফর মানি কি হচ্ছে, ব্রোকারেজ ফি এবং ইনকামের নমিনাল জিডিপির সাথে তার পজিটিভ রিলেশান, অর্থাৎ ইনক্রিজিং ফাংশন, আর আইর সাথে ইন্টারেস্ট রেটের সাথে তার নেগেটিভ রিলেশান বা ডিক্রিজিং ফাংশন। তাহলে দেখুন অপশান নাম্বার সিতে যেটা ছিল, এ ডিক্রিজিং ফাংশন অফ রেট অফ ইন্টারেস্ট রেট অ্যান্ড ইনক্রিজিং ফাংশন অফ নমিনাল জিডিপি অ্যান্ড ব্রোকারেজ ফি। তাহলে এটাই আমার সঠিক উত্তর হয়ে গেল অপশান সি, ডিক্রিজিং ফাংশন অফ আরআই
আর ইনক্রিজিং ফাংশন অফ নমিনাল জিডিপি অ্যান্ড ব্রোকারেজ ফি, যেহেতু এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ বি ওয়াই বাই আই, এখানে একটা 2 ছিল, ফলে অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ইন অ্যান ওপেন ইকোনমিতে শিফট ইন এক্সপেন্ডিচার টুয়ার্ডস মোর ইম্পোর্ট। তাহলে আমার একটা ওপেন ইকোনমিতে আমি কি করে দিচ্ছি, ইম্পোর্ট বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি ঘটবে, অ্যান ইনক্রিজ ইন ওভারঅল এক্সপেন্ডিচার অ্যান্ড ওয়ার্সেনিং দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। ওভারঅল এক্সপেন্ডিচার বেড়ে যাবে, ব্যালেন্স অফ পেমেন্ট খারাপ অবস্থা হয়ে যাবে। এ ডিক্রিজ ইন সেভিংস কমে যাবে, ইনকাম বাড়বে। এ ডিক্রিজ ইন ইনকাম কমবে, অ্যান্ড ডিক্লাইন ইন ব্যালেন্স অফ পেমেন্টও কমবে। ডিক্রিজ ইন ওভারঅল এক্সপেন্ডিচার কমে যাবে, ইনকাম বেড়ে যাবে। তাহলে কি ঘটবে, অ্যান ইনক্রিজ ইন ওভারঅল এক্সপেন্ডিচার, এটা বলাটা শক্ত যে আমার ইম্পোর্ট বাড়লে এক্সপেন্ডিচার বাড়বে কি কমবে, কারণ আমি যদি ডোমেস্টিক মার্কেট থেকে সরে গিয়ে ধরুন বাইরে থেকে কিনছি, তাহলে ডোমেস্টিক মার্কেট থেকে যত আমি এক্সপেন্ডিচার করতাম বাইরে থেকে যদি তত আমি ইম্পোর্ট করি, তাহলে আমার ওভারঅল এক্সপেন্ডিচার বাড়তে পারে। বা আমি যদি সস্তায় কোনো কিছু ইম্পোর্ট করি, ঠিক আছে, তাহলে কি হতে পারে, এক্সপেন্ডিচার কমেও যেতে পারে। ব্যালেন্স অফ পেমেন্ট ওয়ার্সেনিং হবে, এটা সঠিক, কিন্তু এক্সপেন্ডিচার সম্পর্কে বলাটা কঠিন। ডিক্রিজ ইন সেভিংস, ইমপ্রুভমেন্ট কি ইনকাম, তাহলে এটাও বাদ। ইনকাম কি করে ইমপ্রুভমেন্ট হবে, আমি যদি বাইরে থেকে ইম্পোর্ট করি তাহলে আমাদের রিয়েল প্রোডাকশান কিছু এখানে হচ্ছে না, তাহলে সেখানে কিন্তু ইনকামে কোনো প্রকার প্রভাব মানে উল্টো হবে আর কি, ইনকাম কমে যাবে। তাহলে ডিক্রিজ ইন ইনকাম, হ্যাঁ ডিক্রিজ ইন ইনকাম কমে গেল, অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টও কমে যাবে। তাহলে অপশান সি হবে এর সঠিক উত্তর। এটা একটু সোজা প্রশ্নটা দিয়েছিল। 19, দ্য ক্রুশিয়াল অ্যাজাম্পশন হোয়াইল অ্যারাইভিং অ্যাট সোলোর গ্রোথ অ্যাকাউন্টিং ফর্মুলা সম্পর্কে দিচ্ছে। ফার্মস ইউজ লেবার অ্যান্ড ক্যাপিটাল আপ টু দ্য পয়েন্টস হোয়ার দেয়ার মার্জিনাল প্রোডাক্টস আর ইকুয়াল টু দ্য রিয়েল ওয়েজ অ্যান্ড রিয়েল রেন্টাল প্রাইসেস রেসপেক্টিভলি। এটা পুরো অপশান এতে সোলোর গ্রোথ মডেলে তার পুরো যে অ্যাজাম্পশান সেইটা দেওয়া আছে, ফলে এর অপশান এ হবে সঠিক উত্তর। ফার্মস ফলোজ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, এটা কেন হবে না বলে দিচ্ছি। এই যে অ্যাজাম্পশানগুলো তাহলে কী ছিল, এই যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার টু রিয়েল ওয়েজেস, মার্জিনাল প্রোডাক্ট লেবারের যে মার্জিনাল প্রোডাক্ট সেটা রিয়েল ওয়েজের সাথে সমান হয়ে যাবে, আর মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের যে রেন্টাল বা রেট অফ ইন্টারেস্টের সাথে ইকুয়াল হয়ে যাবে। আর কি ছিল, কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল ছিল, এখানে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল বলছে অপশান বি, তাহলে ভুল হয়ে যাবে। আর হচ্ছে নিউট্রাল টেকনোলজিক্যাল প্রোগ্রেস, হ্যারড নিউট্রালের কথা বলেছে। তাহলে টেকনোলজিক্যাল যদি ইমপ্রুভমেন্ট হয়, এই যে নো ইমপ্রুভমেন্ট ইন টেকনোলজি, এটাও নয়, বলছেন যে টেকনোলজি যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে কিন্তু গ্রোথ বাড়বে, কারণ ওয়াই হচ্ছে এ ইন্টু এফ অফ ফাংশন অফ কে এল, এটা হচ্ছে কি টিএফপিজি, যেটা নির্ভর করছে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের উপর। এলএম কার্ভ ইজ হরাইজন্টালের সাথে এর কোনো হরাইজন্টাল কি মার্জিনাল প্রোডাক্ট, সরি ওটা অন্য কোশ্চেন হয়ে গেছিলো, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ 0, তো লেবার কিছুই করছে না, এটা তো হতে পারে না, আনরিয়ালিস্টিক। তাহলে আমার অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, টু রিমেইন অ্যাট ইন্টারেস্ট রেট টার্গেট উইথ ডাউনওয়ার্ড স্লোপিং শিডিউল, কি করছি আমি, ইন্টারেস্ট রেট টার্গেট আমার একটা আছে, সেখানেই আমি থাকছি।
আর ডাউনওয়ার্ড স্লোপিং আমার আইএস হচ্ছে। তাহলে আমি কি করব, এলএম কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং, এলএম কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, এলএম কার্ভ ইজ ব্যাকওয়ার্ড বেন্ডিং, এলএম কার্ভ ইজ হরাইজন্টাল। তাহলে এলএম কার্ভ হরাইজন্টাল হবে কেন? এই যে দেখুন, এলএম কার্ভ যদি হরাইজন্টাল হয়, আমি যত আইএসকে মুভ করি রেট অফ ইন্টারেস্ট আমার কি থাকছে, ফিক্সড থাকছে। কোশ্চেনে কি বলেছে যে টার্গেটেড রেট অফ ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট রেট সবসময় একটা টার্গেটের মধ্যে থাকবে, ওখান থেকে বেরোবে না। তাহলে এলএম কার্ভ যদি আপওয়ার্ড রাইজিং হয় কি হবে? আপওয়ার্ড রাইজিং হলে দেখুন ইন্টারেস্ট রেট এখানে থাকলে এখানে চলে আসছে, আইএস শিফট করলে তাহলে ইন্টারেস্ট রেট কী হলো, বেড়ে গেল। তাহলে আপওয়ার্ড রাইজিং হবে না। ডাউনওয়ার্ড স্লোপিং, ডাউনওয়ার্ড স্লোপিং এলএম কার্ভ, এটা হচ্ছে একটা আনরিয়ালিস্টিক কেস। যে এলএম কার্ভ আর এর সাথে কি হয়ে যাচ্ছে, নেগেটিভ রিলেশনে চলে আসছে, এটা আনরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। ব্যাকওয়ার্ড বেন্ডিং, এটাও হবে না। ব্যাকওয়ার্ড বেন্ডিং হলে কি হবে, তাহলেও কিন্তু আমার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। সেই কারণে কি হতে হবে, হরাইজন্টাল হতে হবে। দিলে আমি যাই করি, আমি যদি আইএসকে শিফট করাই সেখানে কিন্তু আমার রেট অফ ইন্টারেস্টের উপর কোনো প্রভাব পড়বে না। কোশ্চেন নাম্বার 21-এ কি বলা হচ্ছে, পলিসি ইরেলিভেন্স প্রপোজিশন ইন নিও ক্লাসিক্যাল রেশনাল এক্সপেকটেশন থিওরি। নিও ক্লাসিক্যাল রেশনাল এক্সপেকটেশন থিওরিতে পলিসি ইরেলিভেন্স সম্পর্কে কি বলা হয়েছে? আনলেস গভর্নমেন্ট পলিসিজ আর কমপ্লিটলি র্যান্ডম, দে উইল বি অ্যান্টিসিপেটেড বাই দ্য ইকোনমিক এজেন্টস অ্যান্ড রেন্ডার সাচ পলিসিজ আর ইরেলিভেন্ট। তো অপশান এতেই রেশনাল এক্সপেকটেশন থিওরির যে লজিক, সেই লজিকটাই প্রথমে দেওয়া আছে, এটাই সঠিক উত্তর। তাও দেখি বিতে কি বলেছে, ইকোনমিক এজেন্টস উইল বি কারেক্টলি প্রিসিডিং গভর্নমেন্ট পলিসিজ অ্যান্ড রেন্ডার দেম ইরেলিভেন্ট। কারেক্টলি গভর্নমেন্ট যা করছে সবটাই বুঝে যাচ্ছে, এটা হয় না। গভর্নমেন্ট পলিসিজ ক্যান অলওয়েজ বি প্রেডিক্টেবল অ্যান্ড হেন্স দে আর ইরেলিভেন্ট। এখানেও যা হচ্ছে সব বুঝে যাচ্ছে। ইনস্টেবিলিটি অফ দ্য মাইক্রো ইকোনমিক সিস্টেম ক্যান অনলি রেন্ডার গভর্নমেন্ট পলিসি, এটা রেশনাল এক্সপেকটেশনের মধ্যে পড়ছে না। তো হ্যাঁ, এদের কনসেপ্টটা কী ছিল, যা মানুষ হচ্ছে রেশনালি এক্সপেকটেশান করতে পারে এবং হচ্ছে কি ইকোনমিক এজেন্টস অ্যাডজাস্ট বিহেভিয়ার ইমিডিয়েটলি হোয়েন দে ক্যান প্রেডিক্ট গভর্নমেন্ট অ্যাকশান। এবং সেই কারণে কি ধরা হচ্ছে না, পলিসিগুলো র্যান্ডম হতে হবে যাতে আমার ইকোনমিক এজেন্ট সেটাকে ধরতে না পারে, ধরলে কি হয়ে যাচ্ছে, কাজ করছে না। তো এটাই ছিল মূল কনসেপ্ট, অপশান এ। কোশ্চেন নম্বর 22-এ বলা হচ্ছে, ইন ফ্রিডম্যানস থিওরি, ফ্রিডম্যানের থিওরিতে উইথ গিভিন মানি ওয়েজেস, মানি ওয়েজ দেওয়া রয়েছে, এ এগ্রিগেট সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং অন অ্যাকাউন্ট অফ। তাহলে আপওয়ার্ড স্লোপিং হচ্ছে কখন, ওয়ার্কার্স ইন দ্য লেবার মার্কেট কারেন্টলি প্রেডিক্ট দ্য চেঞ্জ ইন দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল ইনস্ট্যান্ট। সাথে সাথে কি হচ্ছে, বুঝে যাচ্ছে, ওয়ার্কাররা কারেক্টলি প্রেডিক্ট করতে পারছে। সাথে সাথে প্রাইস চেঞ্জে অ্যাভারেজ প্রাইস বাড়ছে কি কমছে, অর্থাৎ ইনফ্লেশন আছে কি নেই, তারা সাথে সাথে বুঝে যাচ্ছে। ওয়ার্কার্স ইন দ্য লেবার মার্কেট ফেল টু প্রেডিক্ট টু দ্য চেঞ্জ ইন দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল হোয়েন উইথ এ ল্যাগ। একটু ল্যাগ দিয়ে তারা প্রেডিক্ট করতে পারছে ইনফ্লেশনটা। ওয়ার্কার্স ইন দ্য লেবার মার্কেট প্রেডিক্ট দ্য চেঞ্জ ইন দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল অ্যান্ড অ্যাডজাস্ট লেবার সাপ্লাই অ্যাকর্ডিংলি। তাহলে কি করছে, তারা চেঞ্জটাকে প্রেডিক্ট করছে ইনফ্লেশনের এবং সেই অনুযায়ী লেবার সাপ্লাইকে অ্যাডজাস্ট করছে। ওয়ার্কার্স ইন দ্য লেবার মার্কেট ক্যান নট প্রেডিক্ট
প্রেডিক্ট করতে তারা পারে না ইন দ্য অ্যাভারেজ প্রাইস লেভেল ইমিডিয়েটলি, সাথে সাথে, বাট মাইট টেক সাম টাইম টু ডু সো, কিন্তু কিছু সময় নেয় তারা সেটা বুঝে উঠতে। তো ফ্রিডম্যানের গল্পটা কী ছিল? বলছে যে ইমপারফেক্ট ইনফরমেশান, অর্থাৎ একজন ওয়ার্কার, তার কাছে ইমপারফেক্ট ইনফরমেশান থাকার জন্য প্রাইস মার্কেটে কতটা চেঞ্জ হচ্ছে সে সাথে সাথে বুঝতে পারছে না, আন্দাজ করতে পারছে না। তাহলে কি হচ্ছে, তার ওয়েজ বাড়ার সাথে সাথে সে মনে করছে যে বা আমার তো বেতন বেড়ে গেল, তাহলে সে কিন্তু প্রাইস লেভেল যদি তার থেকে বেশি বাড়ে, ধরুন 100 টাকা তার বেতন ছিল, এখন তার বেতন হয়েছে 110 টাকা, তাহলে 10% বেতন বেড়েছে, 10%। কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে আগুন, তাহলে 115 টাকা হয়ে গেছে এভারেজ, 100 থেকে 115 হয়ে গেছে, আমার হচ্ছে ইনফ্লেশান 15% বেড়ে গেছে। কিন্তু লেবার দেখছে যে আমার কাছে তো 100 পেতাম, এখন আমি 110 পাচ্ছি, তাহলে সে মনে করছে যে আমার বেতনটা বাড়লো। তাহলে বেতন বাড়ার সাথে সাথে কী হবে, লেবার সাপ্লাই বেড়ে যাবে, সবাই কাজ করতে চাইবে বা বেশি বেতন দিচ্ছে। তো এই হচ্ছে গল্প। সেই কারণে ইমিডিয়েটলি কি করতে পারছে না, ইনস্ট্যান্ট প্রেডিক্ট তো করতে পারছে না, আফটার এ ল্যাগ, কিছু সময় পরেও বুঝতে পারে না, এটাও ভুল। প্রেডিক্ট অ্যান্ড অ্যাডজাস্ট ইমিডিয়েট এফেক্ট না, তাহলে অপশান ডি, ওয়ার্কার্স ক্যান নট ইমিডিয়েটলি প্রেডিক্ট বাট অ্যাডজাস্ট লেটার, কিন্তু কিছু সময় পরে সে বুঝে যায় যে আসলে বাজারে যা দাম বেড়েছে আমার ততখানি বেতন বাড়েনি, তাহলে তখন সে গিয়ে আবার বার্গেনিং করতে শুরু করে, তখন আবার লেবার সাপ্লাই কমে যেতে পারে। কোশ্চেন নাম্বার 23, আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন ইজ হার্মফুল টু, অপ্রত্যাশিত ইনফ্লেশন কাকে হার্ম করবে? রিটায়ার হুজ রিটায়ারমেন্ট ইনকাম ইজ ইন্ডেক্সড, একজন রিটায়ার পারসন যার হয়তো টাকা রয়েছে ব্যাংকে, ডেটর্স যে ধার নিয়েছে, ক্রেডিটর্স যে লোন দিয়েছে, ইকোনমিক গ্রোথ বাট হ্যাজ নো এফেক্ট আপন ইন্ডিভিজুয়াল মেম্বার অফ দ্য ইকোনমি, গ্রোথ হবে ইনফ্লেশনের জন্য কিন্তু কোনো ব্যক্তিকে আলাদা করে এফেক্ট করবে না, অপশান ডি। তাহলে কি হতে পারে সেটা যদি আমরা দেখি, ইনফ্লেশন যেটা এক্সপেক্ট করেনি, তাহলে এটা কি করবে না, যারা রিটায়ার পারসন রয়েছে যাদের উইথ ইন্ডেক্সড ইনকাম প্রোটেক্টেড এগেনস্ট ইনফ্লেশন, তাদের ইনফ্লেশনের সাথে একটা প্রোটেকশান থাকে। যে ডেট দিয়েছে, ডেটর যে ধার নিয়েছে, সে 10% সুদে ধরুন ধার নিয়েছে, তাহলে 100 টাকা তার এখন আছে, তাকে 110 টাকা দিতে হবে বছরের শেষে। কিন্তু ইনফ্লেশন যদি 15% হয়েছে, ধরুন 115 হয়েছে, তাহলে কি হলো, তিনি কিন্তু 110 টাকাই দিচ্ছেন, কিন্তু সেই 100 টাকার ভ্যালুটা এখন কি হয়ে গেছে, 115 হয়ে গেছে, তাহলে ডেটরের তো লাভ হলো, তার তো হার্ম হলো না। লস কার হলো? ক্রেডিটর, যে ক্রেডিট দিয়েছে, অর্থাৎ সেই ক্রেডিটর মনে করছিল যে এবছর বোধহয় 10% ইনফ্লেশন হবে, তাহলে আমি, বা হয়তো সে ভাবছিল 5% ইনফ্লেশন হবে, তাহলে আমি প্রফিট রেখে এর কাছ থেকে 10% সুদ নেব। কিন্তু দেখা গেছে কি আসলে এই 100 টাকার ভ্যালু 115 হয়ে গেছে, কিন্তু তিনি নিচ্ছেন 110 টাকা, তাহলে তার লাভ হওয়ার কথা ছিল, আগে 5 টাকা তার লাভ হতো, কিন্তু এখন কত হচ্ছে, উল্টে তার লস হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, তাহলে ক্রেডিটরের কি হবে, হার্ম হবে, তাহলে ইন্ডিভিজুয়ালও ডাইরেক্টেড এফেক্ট হবে ডাইরেক্টলি, সেই কারণে ডিও ভুল, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, ক্রেডিটর্স হার্মড হবে। কোশ্চেন নাম্বার 24, ইফ দ্য ডিমান্ড ফর মানি ইজ ইন্টারেস্ট ইন ইলাস্টিক অ্যান্ড পারফেক্টলি স্টেবল, দেন বাই হিটিং দ্য মানি সাপ্লাই টার্গেট দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক কি করবে? ফিক্সেস দ্য ভার্টিক্যাল এলএম শিডিউল অ্যান্ড ইনকাম অ্যাট দ্য লেভেল, এলএমকে ভার্টিক্যাল করে দেবে, ফিক্সেস দ্য ইন্টারেস্ট রেট অ্যান্ড মেক্স ইনকাম ফ্লেক্সিবল করে দেবে,
মেক্স দ্য এলএম শিডিউল টু ডিপেন্ড অন ভ্যারিং ইনকাম, ইনকামের উপর ভ্যারি করবে। মেক্স দ্য এলএম শিডিউল টু স্লোপ ডাউনওয়ার্ডস, ডাউনওয়ার্ড স্লোপ করে দেবে। তো কি করবে, ছবিতে যদি দেখি, ইন্টারেস্ট ইনইলাস্টিক অফ মানি ডিমান্ড হলে কী হবে, পিপুল ডিমান্ড ফর মানি ডাজ নট চেঞ্জ দেন, লোকে মানি চাইলেও ইন্টারেস্ট রেট চেঞ্জ করবে না, কেন, ইনইলাস্টিক হয়ে গেছে। ডিমান্ড ফর মানি ইজ ফিক্সড অ্যাট এভরি ইনকাম লেভেল, যেহেতু পারফেক্টলি স্টেবল বলা আছে, তাহলে এলএম কার্ভ কী হবে, ভার্টিক্যাল হয়ে যাবে। ইনকাম ইজ ফিক্সড, অনলি ইন্টারেস্ট রেট ক্যান অ্যাডজাস্ট। দেখুন আমার আইএস এরকম আছে, আর এলএম যদি ভার্টিক্যাল হয়ে যায় তাহলে আমি যতই আইএসকে শিফট করাই কি হচ্ছে, ইনকাম আমার বাড়ছে না, ফিক্সড আছে, শুধু রেট অফ ইন্টারেস্ট কী হবে, অ্যাডজাস্ট হবে। সো অপশান নাম্বার এ ইজ রাইট, ফিক্সেস ভার্টিক্যাল এলএম শিডিউল অ্যান্ড ইনকাম অ্যাট দ্য লেভেল, সেই ইনকাম লেভেল চলে আসবে এবং রেট অফ ইন্টারেস্ট খালি অ্যাডজাস্ট করতে থাকবে। সো অপশান নাম্বার এ হয়ে গেল রাইট অ্যান্সার। 25 রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স ইমপ্লাইজ দ্যাট, রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স কি, দ্য চয়েস বিটুইন levying lump sum taxes and issuing government bond to finance government expenditure does not affect the consumption of any household, nor does it affect capital formation। কি বলছে, যে চয়েস বিটুইন levying lump sum taxes and issuing government bond, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতে গভর্নমেন্ট বন্ড ইস্যু করা এবং লামসাম ট্যাক্স নেওয়া কনজামশান অফ হাউসহোল্ডকে এফেক্ট করে না এবং ক্যাপিটাল ফরমেশনকে এফেক্ট করে না। অর্থাৎ গভর্নমেন্ট ট্যাক্স আদায়ের মধ্য দিয়ে বা গভর্নমেন্ট বন্ড ইস্যু করার মধ্য দিয়ে যদি তার এক্সপেন্ডিচার বাড়ায় তাহলে কনজামশান এবং ক্যাপিটাল ফরমেশনকে এফেক্ট করবে না। অপশান বিতে বলা আছে দ্য চয়েস বিটুইন লেভিং লামসাম ট্যাক্সেস অ্যান্ড ইস্যুইং গভর্নমেন্ট বন্ড ফিনান্স ডাজ এফেক্ট, পরেরটা বলা আছে এফেক্ট করবে। দ্য হাউসহোল্ড চুজ বিটুইন কনজামশান অ্যান্ড ইনভেস্টমেন্ট, দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক স্টেপস ইন্টু ফিনান্স গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেন্ট্রাল ব্যাঙ্ক ঢুকে পড়বে। কী হবে একটু যদি দেখি, তাহলে কি হচ্ছে, রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স কি বলছে না, মেথড অফ গভর্নমেন্ট ফিনান্সিং ডাজ নট এফেক্ট কনজামশান, কনজামশান এফেক্ট করে না, কেন না, হাউস হোল্ডার ফরওয়ার্ড লুকিং, যারা ট্যাক্স পেয়ার হাউসহোল্ড তারা সামনের ভবিষ্যৎ দেখতে পায়। তাহলে গভর্নমেন্ট যদি আজকে বড় করে টাকা বাজার থেকে ধার নেয় বা বন্ড ইস্যু করে, দে এক্সপেক্টেড হায়ার ট্যাক্স, তারা বুঝে নেয় যে আমাকে আগামী দিনে হায়ার ট্যাক্স দিতে হবে, ফলে সে কি করবে, সেভ করবে ফর ফিউচার ট্যাক্সেস। তাহলে কি হচ্ছে, গভর্নমেন্ট যদি এখন ট্যাক্সেস করে বা বড় করে তাহলে ট্যাক্স করবে কি লেটার, হয় এখন ট্যাক্স করবে নাহলে পরে ট্যাক্স নেবে। সেই কারণে কনজামশান তার সেভিংসের, তাহলে এখন আমি হয় কনজামশান করব নাহলে পরে সেভিংস করব, বা এখন যদি আমি সেভিংস করি পরে কনজামশান করব, এই হচ্ছে বিষয়, হয় আগে ট্যাক্স দিতে হবে নাহলে পরে ট্যাক্স দিতে হবে, কেন না হাউস হোল্ড আগে থেকেই সব কিছু দেখতে পাচ্ছে গভর্নমেন্ট কী করছে, তার ফলে কি হবে, এই লজিক থেকে। সেই কারণে অপশান এ হয়ে যাচ্ছে রাইট, চয়েস বিটুইন ট্যাক্সেস অ্যান্ড বন্ড ডাজ নট এফেক্ট কনজামশান অর ক্যাপিটাল ফরমেশন, কনজামশান মানে অ্যাজ ওয়েল অ্যাজ যে টোটাল যে বিহেভিয়ার তাকে কোনো এফেক্ট করবে না। এই হচ্ছে যে রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স অনুযায়ী গল্প। তো আজকে এতগুলো আমরা যে ম্যাক্রো ইকোনমিক্সের প্রশ্ন ডাব্লিউবি সেট 2024-এর সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, প্রশ্ন ধরে ধরে তার লজিক কি, কিভাবে আমরা সলভ করব। আগামী দিনে আরও এই ধরনের যে ভিডিও আমরা নিয়ে আসব, চ্যানেলের সঙ্গে থাকার জন্য বলবো থ্যাংক ইউ।